চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর 3 দিন পরই ইনায়ের বিয়ে, যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে। অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে, তবে ইনায়ের সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। ইনায়া সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বেঁচে থাকে, বাড়িতে বিয়ের কাজ দেখতে আর ভালো লাগে না। আর সে জানেও না কার সাথে তার বিয়ে। তার 3 দিন পর বিয়ে হচ্ছে, তার সে জানতে চায় না। অন্যদিকে ইভান, সে তো মহা খুশি, ফাইনালি তার জীবন থেকে ইনায়া সারা জীবনের জন্য চলে যাবে। চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে, যার প্রধান দায়িত্বে ইভান আছে। সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে। বাড়িতে অনেক মেহমান এসেছে। বিয়ে উপলক্ষে ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে। ইনায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হচ্ছে, যার কারণে কাজে ইনায়ার মন নেই। ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বেরোয় যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় ছাদে। সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন। ইনায়া আকাশের দিকে তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পরেও নিজেকে অনেক একা লাগছে। সে ভীষণ অসহায় লাগছে নিজেকে। ইনে যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনার জগৎ সময় কাটাতে বেরিয়ে, তখন ইভান এসে দাঁড়ায় ওর পিছনে। নিজে ওর উপস্থিতিতে জানাতে ইভান পিছন ডাক দেয় ইনায়াকে। ইনায়া, আপনি এত রাতে এখানে কী করছেন? নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনায়া। ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে, হাতে তার হাজার হাজার ফুলের বাহার। ইনায়া বলে, ইভান ভাই, আপনি এত রাতে ছাদে কী করছেন? আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রপোজ করবেন? ইভান একটু হাসি, এরপর নিজের হাতে রাখা ফুলটি সেখানে থাকা একটা টেবিলের উপর রাখে। বাড়িতে সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে, শুধু ছাদ সাজানো বাকি ছিল, যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে। ছাদে এসে সেই ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। ইভান বলে, আগামীকাল আপনার গায়ে হলুদ, যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছে, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? ইনায়া, ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ে সাজসজ্জা দেখছেন? তাই দেখছি। জীবনে প্রথমবার এত আয়োজন করে বিয়ে হচ্ছে, আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না? ইভান ভাই, ছাদ সব পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দেবেন, কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়িতে অনেক সুন্দর লাগে। অবশ্যই ইনায়ের কোনো চিন্তা করতে হবে না, আপনার এই ইভান থাকতে ইনায়ের বিয়ের সাজসজ্জা কোনো কমতে থাকবে না। আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরী একমাত্র বউয়ের বিয়ে বলে কথা, জামাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি। ইভান কথাটা মজা করে বলেছে, সেটা ইনায় বুঝতে পারে। ইনায় একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। তার যে ইভানের জন্য এতদিন অপেক্ষা করছে সেই ইভান আজ তার বিয়েতে হাসি খুশিভাবে সব কাজ করছে, নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়ের ফুল দিয়ে ছাদ সাজিয়ে দিচ্ছে। ইনায়া বলে, যাক, এতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই। আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বউয়ের বিয়ের খাবার নিজে রান্না করবেন। ইনায়ের কথা শুনে ইভান হাসে আর বলে, অবশ্যই ইনায়া, আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইভান চৌধুরী রান্না করবে। তবে যাই বলেন, আগে জানা ছিল না আমার বউয়ের বিয়ের খাবার এত মজা হয়। তাহলে আরও 4-5টা বিয়ে করে তালাক দিতাম, এরপর বিয়ের দাওয়াত খেতাম। বুদ্ধিটা দারুণ ইভান ভাই, সমস্যা নেই। এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে, চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন। ইনায়া, সেটা তো করা যায়, কিন্তু কি করব বলেন তো? যতক্ষণ না এক বউয়ের বিয়ে দিচ্ছি ততক্ষণ অন্য কাউকে কি বিয়ে করি? আগে আপনাকে বিদায় করি, পরে জীবনে অন্য কাউকে আগমন করব। কিন্তু ইভান ভাই, আমি এখন আপনার বউ না, আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। আজকের পর থেকে আমি আপনার বউ না, বরং বোন, নিজের ছোটো বোনের বিয়ের দায়িত্ব হিসেবে, বড় ভাই হিসেবে আপনাকে নিতে হবে ইভান ভাই। ইনের মুখে বড় ভাইয়ের কথাটা শুনে ইভান দুষ্টু হাসিতে বলে, ওয়াও, বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড় ভাই, দারুণ। বিষয়টা সম্পর্ক বদলে গেল একটি পলকে। বউ থেকে কি যে বোন হলো রে। ইভানের হাসি ইনের পছন্দ হয় না, তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসে। ইভান পাশে টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে। অন্যদিকে ইনায়া নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে দেয়। তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। ইনায়া বলে, ইনায়া, তুই কবে থেকে এরকম বেহায়া হয়ে গেলি? ইভান ভাই যখন তোকে ভালোবাসে না, তখন তুই কেন তাকে ভালোবাসবি? যে তোকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে, তার জন্য তুই কান্না কেন করবি? ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সব কাজ করছে, তখন তুই কেন মন খারাপ করে থাকবি? এতটাই বেহায়া তুই কবে থেকে হলি? ইনায়া, কবে থেকে? ইনায়া নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, সে নিজের গালে নিচে থাপ্পড় দেয়। ইনায়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সব সময়ের জন্য মুছে দিবে, আর কোনোদিন ইভানের জন্য কান্না করবে না। নিজের নতুন জীবন শুরু হচ্ছে, সেখানে ফোকাস করবে। সময় খুব দ্রুত পার হয়ে যায়। আজকে ইনায়ের বিয়ে। চৌধুরী বাড়িতে বিয়ের উপলক্ষে অতিথিরা এসেছে। শহরের অনেক ধনী ব্যক্তির আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে। নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়িতে পরে আসে ইনায়া। তার সাজ প্রায় কমপ্লিট। ইনায়ার পরনে তার মায়ের বিয়ের লাল বেনারসি শাড়ি, গায়ে গয়না, নাকে নোলক, হাতে চুড়ি, মেকআপের লোক বলে, ম্যাম, আপনার সাজ কমপ্লিট। আয়নায় নিজেকে দেখেন কেমন হয়েছে? মেকআপ করা মহিলার কথা শুনে ইনায়া আয়না দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বইয়ের মতো লাগছে। নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। তবে মনে ভয় হচ্ছে, তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার করে লেখা আছে? ইনায়া কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষের মন জয় করে নিতে? যদি সে ইভানের মতো ইনায়াকে ঘৃণা করে, তখন কি করবে ইনায়া যখন আয়নার নিজেকে দেখতে থাকে, তখন দরজা দিয়ে রুমের ভিতরে আসে অরুণা বেগম। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। ইনায়াকে দেখে ওনার চোখে পানি এসে যায়, কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের
মায়ের মতো লাগছে। নিজের বন্ধুর কথা মনে পড়ে যাচ্ছে অরণ্যা বেগমের। কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে, তাই সে এগিয়ে গিয়ে ইনায়ের মাথায় হাত রাখে আর বলে, কি সুন্দর লাগছে আমার ইনায়াকে, যাদের সৌন্দর্যের জন্য আমার মেয়ের সামনে কম পড়ে যাবে। আরও যারা নজর না লাগে আমার মেয়ের মুখে। ইনায়া ট্রোল থেকে উঠে নিজের মামনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে, মামনি আমি তোমাকে আর ভালো বাবাকে ছাড়া কি করে থাকবো বল, এই বিয়ে আমি করতে চাই না মামনি। ইনায়ের কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে, তোর মামনি আর ভালো বাবারও তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে ইনায়া। কিন্তু কি করব বল, মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের। ইনায়া অরুণা বেগমে অনেক কথার সময় পর এরপর সবাই ইনায়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায়। অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে। বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায়। তবে ইনায়ার বরকে তার বড্ড পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না কেন। বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ইভান সেদিকে তাকিয়ে দেখে একবার। ইভান দেখতে থাকে ইনায়াকে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। ইভানের চোখ যেন জুড়ে যায়। সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয়। বরযাত্রী এসে ছবি তোলে। এরপর কাজে আসে ইনায়ের কাছে আর বলে, মা তুমি কি অরণ্যরাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি? অরণ্যরাজ চৌধুরী নামটা ইনায়া ভালো করে শুনে নেয়, কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে। কাজে আবার জিজ্ঞেস করে, আপনি কি রাজি মা? ইনায়া রাজি থাকলে বলেন কবুল। কাজের কথা শুনি না ইভানের দিকে তাকিয়ে দেখে, এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে, কবুল কবুল। 3 বার কবুল বলে ফেলে। ইনায়ের মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে তার হাত তুলে দোয়া করতে থাকে। অন্যদিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে। ইনায়া আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হওয়ার কথা, কিন্তু কষ্ট কেন হচ্ছে। সবাই বরকে বিয়ের আসরে নিয়ে আসে, একসাথে তার ছবি তোলে, কিন্তু ইনায়া একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না। সে জানে ও তার স্বামীর পরিচয় কি, তাকে দেখতে কেমন। তবে চারপাশে মেয়েদের কথা শুনে মনে হচ্ছে সে অচেনা লোক, দেখতে অনেক সুদর্শন। বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। ইনায়ের বিদায়ের সময় অরুণা বেগম আর মিলন সাহেব কান্না করছেন, কিন্তু ইভান তাদের সামনে আসে না। সে তার রুমে চলে যায়। ইনায়া এখন গাড়িতে বসে আছে। জানলা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে। ইনায়ের পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে। ইনায়ের কোনো ইচ্ছা নাই তাকে দেখার। গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। সেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য। ইনায়া সেদিকে বেশি খেয়াল করে না। এরপর তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ইনায়া বাসার ঘরে বসে আছে, ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে। তবে তার বর এখনও রুমে আসে নাই। ইনায়ের ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুষমদের অধিকারী লোক তার রুমে আসে। ইনায়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে। এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে, ইনায়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি, ওখানে আপনার জায়গা। হঠাৎ করে এমন কথা শুনে ইনায়ের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকায়। সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। এক ঝটকায় সরে যায় আর বল, মিস্টার অরণ্যরাজ চৌধুরী আপনি? হ্যালো মিসেস ইনায়া রাজ চৌধুরী, ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য। তবে এটা আপনার বাড়ি না, জাহান্নাম আপনার জন্য। আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য? যাকে আমি নিজের থেকে বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে। আপনি আমার চিরশত্রু অরণ্য, আপনার সাথে আমি কোনোদিন সংসার করবো না। ঘৃণা করি আপনাকে, আমি ঘৃণা করি। ইনায়ের মুখে ঘৃণা করে কথাটা শুনে অরণ্য হাসে। এরপরে এগিয়ে যায় ইনায়ের কাছে। ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায়। ইনায়া অনুভব করে তার পিছনে দেয়াল, তাই সে আর কোথাও যেতে পারবে না সেটা বুঝতে পারে। অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ের শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া, ঘৃণা না। আর আজকে যেহেতু আমাদের বাসরাত, তাহলে চলুন একটু এনজয় করে। আমার প্রিয় সূত্র অরণ্যের এত কাছে আসে ইনায়ের পছন্দ হয় না। তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে না। অরণ্য ইনায়ের খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ের শরীরে পড়ছে। অরণ্য উপর বেশ রাগ হয়। ইনায়া সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখেন মিস্টার অরণ্য, আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে। যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে, তাহলে বিয়ে তো অনেক দূরের কথা, আপনাকে আমি খুন করে ফেলতাম। আর এত রাগ ভালো না মিসেস ইনায়া, আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন, সেটা কি করে হতে দেই আমি। আচ্ছা এসব বাদ দেন, চলুন বাসর করি। অরণ্য কথাটা বলে আবার ইনায়ের দিকে এগিয়ে আসতে থাকে। ইনায়া আশেপাশে তাকে কোনো কিছু খুঁজতে থাকে। অরণ্য যখন ওর হাত টাচ করতে যাবে তখন ইনায়া চোখ যায় পাশে থাকা টেবিলে ফুলদানি জড়িতে থাকা ছুরির দিকে। ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয়, এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয়। অরণ্য হাতে ছুরি আঘাতে এত ভালো করে লাগে নাই, ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধারণা। অরণ্য ব্যথায় মৃদুস্বরে বলে, আহ ইয়ানা। ইনায়া কি করলেন এটা আপনি? ইনায়া ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার ওপর রাখে, এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে। দেয়ালের সাথে অরণ্যকে পিন করে
ওর গলায় ছুরি ধরে বলে, শুনুন মিস্টার অরণ্যরাজ চৌধুরী, আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না, ঠিক আছে? যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন এই ছুরি দিয়ে আপনাকে খুন করবো, প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলা আসামি হবো, জেলে যাবো, কিন্তু আপনার সাথে সংসার করবো না। এই ইনায়া কারো বাপকে দেখে ভয় পায় না। ইনায়ার কথা শুনে অরণ্য চেহারা ভয় না বরং ওর মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য গলায় থাকে ইনায়ার হাত সরিয়ে দেয়, এরপর বলে, ওয়াও কি তেজ আপনার মিসেস ইনায়া। অবশ্য অরণ্যরাজ চৌধুরী বউ হয়ে যদি এটুকু তেজ না থাকে তাহলে কি করে হয়? তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন, কিন্তু গলা না, তাই শুধু শুধু কষ্ট করে লাভ নেই। অরণ্য, যদি কখনো আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন তাহলে আপনাকে খুন করব, আমি অবশ্যই করব। যদি ছুরি দিয়ে করতে না পারে তাহলে বন্দুক দিয়ে হলে করবো। এই নিয়ে আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই, না ভবিষ্যতে কোনো দিন থাকবেও না। কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করার কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না। আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই, আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন। অরণ্য কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারের কী শত্রুতা থাকতে পারে। ইনায়ার জানা মতো অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে। মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী। তবে অরণ্য বা তার পরিবারের চৌধুরী বাড়ি কাউকে পছন্দ করে না, বরং তাদের ঘৃণা করে। ইনায়া বলে, আপনার সাথে চৌধুরী পরিবারের কী শত্রুতা থাকতে পারে অরণ্য? আমার মামুনি আর ভালো বাবা কী ক্ষতি করেছে আপনার? ইনায়ার মুখে অরণ্যা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্য মুখে থাকা হাসি ফুরিয়ে যায়। অরণ্যের চেহারা রাগ আর ঘৃণা স্পষ্টভাবে ফুটে ওঠে। ওই চৌধুরী পরিবার আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে। শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে, আমার আর আমার বোনকে অনাথ পরিচয় বাঁচতে হয়েছে। ইনায়া কথাটা শুনে একটু অবাক হয়, কারণ তার মামুনি বাবা এখনও সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না। ইনায়া বলে, আমার মামুনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না। নিশ্চয়ই আপনার কোথাও একটা ভুল হচ্ছে অরণ্য। কোনো ভুল হচ্ছে না, আমার ইনায়া আপনার ভালো বাবা আর আব্বুকে খুন করেছে, আর তার জন্য তাদের শাস্তি অরণ্য চৌধুরী অবশ্যই দেবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে। অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা পড়ে আছে। ইনায়ার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যের হাত কেটেছে, যা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে। ইনায়া অল্প কিছু সময় অরণ্যর বলা কথা ভাবে, কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না। এরপর ইনায়া অরণ্যের কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিজের গলা থেকে ভারী গয়না খুলে ফেলে। সারাদিন অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া। রাত যখন 12টা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে ব্যান্ডেজ করা, মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাইরে চলে গিয়েছিল। অরণ্য রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে। অরণ্য সেদিকে একবার তাকিয়ে দেখে, এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। ইনায়ার ঘুমিয়ে থাকার কারণে অরণ্যের উপস্থিতি বিষয়ে তার কোনো ধারণা নেই। সকাল 7টা জানালার কাছে ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনায়ার সারা মুখে। ইনায়ার পিট পিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুমে শুয়ে আছে। ইনায়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে, তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে। ইনায়া রুমের পাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই। তাহলে কি অরণ্য কালকে সারা রাত বাইরে কাটিয়ে দিয়েছে? ইনায়া বলে, ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই? তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতও কি উনি ব্যান্ডেজ করে নাই? ইনায়ার মনে পড়ে অরণ্য তার শত্রু, তার কথা সে কেন ভাবতে যাবে? যদি অরণ্য সারা রাত বাড়িতে না ফিরে তাহলে তার কি? ইনায়া তার অরণ্য চিন্তা করে না, বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনো বিয়ের শাড়ি পরে আছে। রাতে অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে। তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামা এ বাড়িতে নেই, তাহলে সে কি পরবে? অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পরনে কালকে রাতে জামা কাপড়। অরণ্য সেটা দেখে ব্রু কুঁচকে ইনায়াকে জিজ্ঞেস করে, ইনায়া কি পরে আছেন এটা? অরণ্য কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনায়া পিছনে ফিরে তাকায়। অরণ্য পরনে কালকে রাতের পোশাক নাই, তার মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে? ইনায়ার কথার উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে, ইনায়া কি সমস্যা আপনার? কথার উত্তর কেন দিচ্ছেন না? আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি? অরণ্যের কথা শুনে ইনায়া নিজের ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে। তবে সে অরণ্যের কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে। অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া? আপনার চোখ দুইটা খুঁজে যাচ্ছে অরণ্য। আপনার চোখ কোথায় হারিয়ে গেছে? কি বলছেন আপনি ইনায়া এসব? আমার চোখ আমার সাথে আছে অরণ্য। যদি আপনার চোখ যদি আপনার সাথে থাকে তাহলে কেন জিজ্ঞেস করছেন কি পরে আছি? যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরে থাকবো। ইনায়ের কথা শুনে অরণ্যের রাগ হয়, তবে সে শান্ত হয়ে বলে, চোখ আমার একদম সঠিক আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি এখনও এই বিয়ে শাড়ি কেন পরে আছেন? বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য। মেহমান এসেছে দেখে আমি কি করব? মেহমানের মানে জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া? জোকার হয়ে নাচাটা বরং আপনি করেন অরণ্য, কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকার অনেক মিল রয়েছে। ইনায়ের কথাটা বলে বাইরে বের হয়ে যেতে চাই, তখন অরণ্য সামনে যায়। অরণ্যের এমন করে সামনে দাঁড়িয়ে থাকা দেখে ইনায়ের বেশ বিরক্ত হয়। অরণ্য বলে, কি বললেন আপনি আমাকে ইনায়া?
আপনি কানা জানতাম, এখন কি কানেও কম শোনেন নাকি? মানে মামনি আমার সাথে কার যে বিয়ে দিয়েছে জামাই তো না, পুরো অটিস্টিকের ডিব্বা। অরণ্য সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাইরে যেতে পারবে না, সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায়। ইনের কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে, আর তার বউ তাকে অটিস্টিকের ডিব্বা বলে আর ডাকে। অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজের কষ্ট লাগে, কিন্তু এমন ঝগড়া করার সময় নাই। অরণ্য বলে, আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন নাই ইনেয়া? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি সাইমা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসতে, আর বাড়িতে মেহমান এসেছে, তারা নতুন বউ দেখতে চায়, সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন। অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়, এরপর নিজের বোনের রুমে যায়। অরণ্যর বোন সাইমা, ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশ থাকে, যার জন্য সেই বাড়িতে থাকে। অরণ্য তার বোনের রুমে দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় আর বলে, সাইমা ভাইয়া বলো, তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই, তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দে, আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা। অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয়। সাইমা অরণ্যর রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে। সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে, রুমে আসতে পারি ভাবি? রুমের বাইরে থেকে কোনো মহিলা ডাক শুনে ইনায়া রুমের বাইরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ইনায়া বুঝতে পারে এইটা অরণ্য বোন সাইমা। ইনায়া শান্ত স্বরে বলেন, জি ভিতরে আসুন। ইনায়া জবাব পেয়ে সাইমা রুমে ঢুকে আসে। এরপর ইনায়া দেখে বলে, বাকি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে একদম পুরীর মতো, ধন্যবাদ আপু। ইনায়ের সাথে বেশ অনেক সময় কথা বলে। সাইমা এরপর তো সাজিয়ে নিয়ে আসে মেহমানদের সামনে। সকলে অনেক প্রশংসা করে ইনায়ের রূপে। বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয়। ইনায়া নিজের রুমে চলে আসে, তখন ওর পিএ সিফাত ওকে কল দেয়। হ্যালো ইনায়া ম্যাম। সিফাত বলো। ম্যাম আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে, আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি। আমার নামে আদালত থেকে নোটিশ? কোনো বিজনেসের বিষয় কি সিফাত? জানি না ম্যাম। সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায়। এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায়। বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। ইনায়া গিয়ে দরজা খুলে একজন লোক একটা চিঠি ইনায়ার হাতে ধরিয়ে দেয়। সরকারি কাগজ মনে হচ্ছে। ইনায়া কাগজটা করে পড়ে, যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। ইনায়া বলে, হোয়াট, এটা কি করে সম্ভব? এই চিঠির মানেটা কি? এখন আমি কি করব? ইনে চিঠিটা পড়ে আর চোখে বিশ্বাস করতে পারছে না। না মানে আদালতে নোটিশ ভুল হতে পারে না, কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানি সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এখানে কোনো কোম্পানির কথা বলা হয়েছে, এই নামে ইনের কোনো কোম্পানি নেই, তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে? ইনায় নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনায় নিজের ফোন রিসিভ করে কল দেয় তার ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম বলেন। আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যারা মালিকানা আমার নামে দেওয়া? না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নেই, কিন্তু হঠাৎ করে এইটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম? না আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে, আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে, কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্যান্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? হতে পারে, ভুল করে নোটিশ এসেছে। আসিফ, তুমি চেক করে দেখো আমাদের এরকম কোনো কোম্পানি আছে কিনা। আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণ আসে না, তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। ওকে ম্যাম। ইনে ফোন রেখে হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে হবে কেন, তার নামে এমন কোনো কোম্পানি নাই। তাহলে ইনায়া নিচের রুমে চলে যায়, সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে। ইনায়া তা দেখে অরুণা বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে, মামুনি কেমন আছো তোমরা? বাবা ভালো, বাবা কেমন আছে? এখানে প্রত্যেকে ভালো আছে। আচ্ছা আচ্ছা, তোর কথা বল, অরণ্যর সাথে তোর দেখা হয়েছে মানে ওর সাথে বিয়ে দিয়েছে বলে কি নিজের মামনির উপর তোর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে? অরণ্যের নাম শুনে ইনায়া হাসি মুখ থেকে উঠে যায়, তবে সে অরুণা বেগম কষ্ট দিতে চায় না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারে নাই, তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরণ্য আর ইনায়ের সম্পর্ক কখনো সাধারণত স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে, মামনি ছোটবেলা থেকে ইনায়া কি কখনো তোমাদের সিদ্ধান্তের উপর কথা বলেছে? আর অরণ্যের সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যর সাথে আমার যত শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না। অরুণা বেগম ইনায়ের কথা শুনে হাসে। অরুণা বেগম জানে অরুণ কখনো ইনায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। অরুণা বেগম বলে, ইনায়া দেখবি তুই সুখী হবি রে মা, তোর মামুনের দোয়া সবসময় তোর সাথে থাকবে। আমি জানি মামুনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি মামুনি, বড্ড বেশি। তোকে আমরা অনেক মিস করছি ইনায়া। আর আজকে অরুণা আমাদের নিজে দাওয়াত করেছে তোদের বৌভাতে অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া।
চৌধুরী পরিবারে এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজে দাওয়াত করেছে, সেটা শুনে ইনায়া চমকে যায়। যে অরণ্য চৌধুরী পরিবারের নামও শুনতে পছন্দ করে না, সে অরণ্য তাদের বউভাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। অরণ্য মনে আসলে চলছেটা কি, ও কি এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চায়? কিন্তু ইনায়া কখনো সেটাতে হতে দেবে না। ফোনের অপর পাশ থেকে ইনায়ের কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে, কি হয়েছে ইনায়া, হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কেন? না কিছু না মামুনি। আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে? সকালের দিকে ফোন করেছে, বলেছে তোর আর অরণ্যের বৌভাতের অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি। ইনায়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর অরণ্য বেগমের সাথেও অল্প কিছুক্ষণ কথা বলে। ইনায়া ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যের কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার, কি করতে চান আপনি? চৌধুরী পরিবারের সকলে আপনার শত্রু, তাহলে ওদের কেন বৌভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনি কি, আপনার মনে কি চলছে? অরণ্যে হেসে জবাব দেয়, সবসময় তো রেগে কথা বলেন কেন আপনি? আমি আপনার শত্রু হয়ে, তার সাথে জামাই হই, জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। অরণ্য একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। জিজ্ঞেস করছি, তার উত্তর দেন। বলুন চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার জন্য যদি আমার মামনি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয়, তাহলে কিন্তু এই ইনায়া আপনাকে খুন করে ফেলবে। ইনায়ের খুন করার কথা শুনে অরণ্য ভাবে, মানুষের বউরা তাদের জামাইকে একটু পর পর কিস করতে চায়, আর আমার বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, কোন চল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখাতে হবে। অরণ্য কোনো জবাব না পেয়ে ইনায়ের আবার জিজ্ঞেস করে, কী সমস্যা আপনার, উত্তর দেন না কেন? আর জল্লাদ বউ থুকু মিসেস ইনায়া শান্ত হয়ে যান। শুনুন চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আপনার পরিবার, মেয়ের বউ ভাতে যদি তারা পরিবার কেউ না থাকে তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, আর যার জন্য ওনাকে আমন্ত্রণ জানাতে হয়েছে আমার। সত্যি বলছেন? তিন সত্যি বউ আমার, বিশ্বাস করেন। অরণ্যর কথা শুনে ইনের বিশ্বাস হয়। কেন জানি অরণ্যের কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছে করে না তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বউভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে। অরণ্য, আপনার কথা কি মানে, আমি কি ঝামেলা করি? ইনার কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনার দিকে তাকিয়ে বলে, না আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীর খুন করেন। যদি সত্যি আপনাকে কোনো খুন করে ফেলতাম পারতাম। খুন যদি আপনি করেন তাহলে অরণ্য রাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। এইসব সস্তা ডায়লগ অন্য মেয়েকে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা, বাট এই ইনায়কে না। আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? শুনুন অরণ্য রাজ চৌধুরী, আপনি মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন বা তিতা করে কথা বলেন, সেটা নিয়ে ইনের কোনো মাথা ব্যথা নেই। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে, আপনার যদি খুব শখ থাকে তাহলে 4টা কেন, এর বেশিও করতে পারেন। এই ইনায় আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইনের কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমু খায়। কপাল করে একটা বউ পেয়েছে। সেই বিয়ে পরের দিন সকালে নিজের স্বামীকে 4 বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়, এমন বউ যেন ঘরে ঘরে দেয়, আমি একা কেন সহ্য করব। সময় বিকাল 5টা। অরণ্য রাজ চৌধুরীর বাড়িতে আজ অনেক মেহমান এসেছে, অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত হয়েছে। ইনায়ার ওর রুমে বসে আছে। অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামায় উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখন সকলে ইনায়াকে দেখতে চায়, মিডিয়ার লোক অরণ্য আর ইনায়াকে একসাথে দেখতে চাই। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজা নক করে। অরণ্য বলে, ইনায়া আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসবো? আসেন। ইনায়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের উপর নতুন বউয়ের মতো করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টিকলি, শরীরে সিম্পল সাজ, এতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনায়ার থেকে। প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনায়ার থেকে। এরপর অরণ্য হুঁশ ফিরে আসে। সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া অরণ্যের হাত ধরে বেড থেকে নামে। অরণ্য বলে, ইনায়া আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না। এত সুন্দর করে সাজলে অরণ্য রাজ চৌধুরী কেন? যে কোনো পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনার রাগ না বরং লজ্জা লাগছে, তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়িতে দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের উপর পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে। অন্যদিকে ইনায়ের বিয়ের অনুষ্ঠানে ইভানও আসে। সে আসতে চায় না, বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে। ইভান দূরে দাঁড়িয়ে আছে। অরুণা বেগম আর মিলন সাহেব এসে ইনায়ের সাথে কথা বলে, যদি ও
অরণ্য বা ওর বোন কোনো কথা বলেনি। তাদের সাথে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেখানে উপস্থিত অনেক কাপল ডান্স করতে থাকে। সেটা দেখে অরণ্য নিজের হাতে ইনের দিকে এগিয়ে দেয়। ইনে ব্রু কুঁচকে অরণ্যের দিকে দেখে। অরণ্য কোনো কথা না বলে ইনের হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে। ইনের কোমর জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে। ইনে চমকে যায়। অরণ্য বলে, কি সমস্যা আপনার? অরণ্য, এমন করছেন কেন? কোমর থেকে হাত সরান বলছি। আমি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব? আর আমি আপনাকে টাচ করি নাই, বরং শাড়ির উপর হাত রেখেছি। অরণ্য ইনাকে নিজের কাছে নিয়ে আসে। এরপর ওর হাত দিয়ে ওকে ঘোরাতে থাকে। এর পরে একবার ইনাকে পিছনে ঘুরিয়ে নিয়ে এসে ওর কাঁধে কাঁধে নিজের মুখ নেয়। ইনের শরীরে শিহরণ বয়ে যায়। এরপর তারা ডান্স করতে থাকে। অন্যদিকে ইভান তাকে তাকে সব দেখে যাচ্ছে। ইভানের কেন জানি খারাপ লাগছে। ইভান বলে, যাকে নিজের জীবন থেকে ইচ্ছা করে দূরে সরিয়ে দিয়েছি, তার সাথে অন্য পুরুষকে দেখলে খারাপ কেন লাগছে আমার? ইনায়া আর অরণ্যের ডান্স করার মধ্যে বাড়িতে প্রবেশ করে পুলিশ সদস্য। সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। ইনায়া আর অরণ্য পুলিশকে দেখে নিজের ডান্স থামিয়ে দেয়। পুলিশ এগিয়ে আসে ইনায়ার দিকে। এরপর বলে, মিসেস ইনায়া, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। মানে? আপনার জন্য প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে, যার শাস্তি হিসেবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে।